পূর্ণা হাওলাদার বাড়িতে ঢুকেই আলোক ঘরের সামনে আমিরকে দেখতে পায়। আমিরকে দেখে অজানা বোবা একটা অনুভূতি কুণ্ডলি পাকিয়ে পূর্ণার বুকের ভেতর ঢুকে পড়ে। সে দৌড়ে আসে। পূর্ণাকে আসতে দেখে আমির তার এলোমেলো চুলগুলো ঠিক করে হাসি হাসি মুখ করার চেষ্টা করল। পূর্ণা আমিরের সামনে এসে দাঁড়ায়। সে অবাক চোখে আমিরকে দেখে। আমিরের মাথার চুল লম্বা হয়েছে। চুলগুলো আগে চিকচিক করত, এখন কেমন ময়লা দেখাচ্ছে। দাড়ি গোফের জন্য গাল দেখা যাচ্ছে না, শুকিয়েছে অনেক। আমিরকে দেখে পূর্ণার চোখে মুখে যে আনন্দটা আগে ফুটে উঠত সেটা আজ নেই, বরং বিষণ্ণতায় ছেয়ে আছে। আমিরকে দেখেই পূর্ণার চোখ দুটি বিষণ্ণ হয়ে উঠেছে। পূর্ণার আমিরের জন্য মায়া হয়। আমির কখনো তার বোনের জামাই ছিল না, বড় ভাই ছিল, তাই অনুভূতিটা ছোট বোনের মতোই রক্তাক্ত। পূর্ণা পাংশুকেশরে অবিশ্বাসের সাথে বলল, আমি এখনও বিশ্বাস করতে পারি না ভাইয়া। পূর্ণার কথা শুনে আমির অবাক হল না। সে শুনেছে পূর্ণা এক রাত এখানে ছিল, তাহলে পদ্মজা নিশ্চয়ই কিছু বলেছে। পূর্ণা আবার আবেগজড়িত কণ্ঠে বলল, এত নিখুঁত অভিনয় কেউ করতে পারে না। তোমার ধমক, উপদেশ, ভালোবাসা কিছু অভিনয় ছিল না। এতটুকু আমি বুঝতে শিখেছি। তুমি চাইলে এসব খারাপ কাজ ছেড়ে দিতে পারবে। ভাইয়া, দয়া করে তুমি আমার ভালো ভাইই থাকো। পূর্ণা কেঁদে দিল। সে কান্না ছাড়া অনুভূতি প্রকাশ করতে পারে না। আমির সবসময় পূর্ণার মাথায় হাত রেখে উপদেশ দেয়, সান্ত্বনা দেয়। অভ্যাসমতো আজও পূর্ণার মাথায় হাত রাখতে গেল, কিন্তু রাখল না, থেমে গেল। যদি পূর্ণা এই ছোঁয়াকে অপবিত্র মনে করে? আমির নিজের হাত গুটিয়ে নিল। প্রসঙ্গ পাল্টাতে সে প্রশ্ন করল, মৃদুল নাকি আজেবাজে কথা বলেছে? পূর্ণার বুকের ভেতরে থাকা টনটনে অভিমানটা কণ্ঠস্বরে বলে উঠল। সে অভিযোগ করে বলল, কথা ঘোরাচ্ছ কেন ভাইয়া? আমির নিরুত্তর। পূর্ণা আবার অভিযোগ করে বলল, তোমার নাকি মন নেই, মায়া দয়া নেই, তুমি নাকি পাষাণ, নিষ্ঠুর। এত করুণ কারো কণ্ঠ হয়? বোন বলছে তুমি নাকি পাষাণ, নিষ্ঠুর। উত্তরে কি বলবে আমির? হ্যাঁ আমি পাষাণ বলবে নাকি চুপ থাকবে? আমির বুঝতে পারল না। পূর্ণা আমিরের নিশ্চুপ থাকাটা পছন্দ করছে না। শ্যামবর্ণের আমির হাওলাদারকে একসময় পূর্ণা পছন্দ না করলেও এখন আত্মার সাথে মিশে গিয়েছে। আমির বাচাল প্রকৃতির মানুষ, সারাক্ষণ কথা বলে, কিন্তু আজ তার মুখে কথা নেই। সে নির্জীব, নিষ্ক্রিয়। সাবধানে ভেজা কণ্ঠে জানতে চাইল, আমিও কি তোমাকে ঘৃণা করব ভাইয়া? আমির ছটফট করতে থাকে। তার পা দুটি অস্থির, চোখের দৃষ্টি অস্থির, কপালে ছড়িয়ে থাকা কয়েকটা চুল টেনে ধরে। পূর্ণা গাঢ় স্বরে ব্যাকুল হয়ে প্রশ্ন করল, আপা খুব কষ্টে আছে ভাইয়া। আপা ছোট থেকে কষ্ট পেয়ে আসছে, এখনও পাচ্ছে। আর কতদিন কষ্ট পাবে? কবে সবকিছু ঠিক হবে? আমির চটজলদি আশ্বাস দিয়ে উত্তর দিল, 2 দিন। পূর্ণা ভ্রু কুঁচকাল। অবাক হয়ে প্রশ্ন করল, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে? আমির কথা বলল না, তবে হ্যাঁ সূচক মাথা নাড়াল। পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে। তবে কি আমির সবকিছু ছেড়ে দিতে যাচ্ছে? পূর্ণার ঠোঁটে হাসি প্রশস্ত হয়। সে খুশিতে বাকবাকুম হয়ে যায়। পূর্ণা উৎফুল্ল হয়ে জানতে চাইল, সত্যি? আমির ধীরে স্থিরে অনুরোধ করে বলল, আমাদের কি কথা হয়েছে পদ্মজাকে বলো না এখন। পূর্ণা কথা দিল, বলবো না ভাইয়া, ভুলেও বলবো না। আমিরের সাথে পূর্ণার বেশিক্ষণ কথা হলো না। আমির চুপচাপ, বিষণ্ণ। পূর্ণা অনুমতি নিয়ে পদ্মজার কাছে চলে যায়। আমির বারান্দা থেকে চেয়ার নিয়ে বাইরে এসে বসে। লতিফা মগাকে বাজারে পাঠানোর জন্য আলোক ঘরে আসে। ঘর থেকে বাইরে তাকিয়ে আমিরকে দেখতে পেল। আমিরকে দেখে সে প্রাণ ফিরে পায়, উত্তেজিত হয়ে পড়ে। ঘর থেকে চিৎকার করে ডাকল, ভাইজান। আমির তাকালো। লতিফা ছুটে বাইরে আসে। সে গত 2 দিন পাতাল ঘরের আশেপাশে গিয়ে ঘুরঘুর করেছে, কিন্তু আমিরের দেখা পায়নি। পদ্মজার সাথে ঘটে যাওয়া ঘটনাটা না বলা অবধি সে কিছুতেই শান্তি পাবে না। পদ্মজা চারা লাগানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করে দিল। এরপর গোড়ায় পানি দিল। তারপর গাছকে খাঁড়া রাখার জন্য বাঁশের কুচি ব্যবহার করে। কাজ শেষ করে হাত ধুয়ে উঠতেই পূর্ণার গলা ভেসে আসে, আপা। পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। পূর্ণার চোখ দুটি মার্বেলের মতো গোল গোল হয়ে তার দিকে তাকিয়ে আছে। পদ্মজা বুঝতে পারল তার পরনে সাদা শাড়ি দেখে পূর্ণা অবাক হয়েছে। পূর্ণা এগিয়ে এসে রাগী স্বরে প্রশ্ন করল, সাদা শাড়ি পরছ কেন আপা? তুমি কি বিধবা? পদ্মজা বালতি হাতে নিয়ে স্বাভাবিকভাবে বলল, বিধবা হলেই মানুষ সাদা শাড়ি পরে? এমনি পরা যায় না। পূর্ণা যুক্তির সাথে প্রতিবাদ করল, বিবাহিতারা সাদা শাড়ি পরতে পারে না। আমার এমন শাড়ি, অন্য কোনো রঙই নাই। পদ্মজা মৃদু ধমক দিয়ে বলল, বলছিলাম না এই বাড়িতে না আসতে? আমি তো আগামীকাল সকালেই যেতাম। পূর্ণা জেদ করে বলল, তুমি শাড়ি পাল্টাবে? পদ্মজা ভ্রুকুটি করে বলল, তুই তো ক্যাটকেটে হয়ে গেছিস, সংসার করবি কি করে? পূর্ণা আবারও জেদ ধরল, আপা
তুমি এই সাদা শাড়ি এক্ষুনি পাল্টাবে। পূর্ণাকে বাচ্চাদের মতো জেদ করা দেখে পদ্মজা হাসল। সে মজা করে প্রশ্ন করল, কেন, ভালো দেখাচ্ছে না? পূর্ণার দৃঢ় কণ্ঠ, তাকে এখন যাই বলা হোক সে শুনবে না। আগামীকাল বিয়েটা হয়ে গেলেই পদ্মজার শান্তি। পদ্মজা অন্দরমহলের দিকে যেতে যেতে মেনে নিয়ে বলল, ঘরে আয়। পূর্ণা নিশ্চিত হতে চাইল। আগে বলো, শাড়ি পাল্টাবা? পদ্মজা পূর্ণার দিকে তাকালো। পূর্ণা রাগি রাগি ভাব আনার চেষ্টা করে। পদ্মজা হাসল। সে আশ্বস্ত করে বলল, ঘরে চল, পাল্টাবো। পূর্ণা পদ্মজাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। আজকের দিনটা আসলেই সুন্দর, যা চাচ্ছে তাই হচ্ছে। সে উল্লাসিত। পদ্মজা প্রশ্ন করল, বাড়ি ছেড়ে এলি কেন? মৃদুল এসে তোকে না দেখলে মন খারাপ করবে। পূর্ণা উড়িয়ে দিল, করুক। ঘরে এসে পূর্ণা জোর করে পদ্মজাকে কালো শাড়ি পরিয়ে দিল। পদ্মজাও মেনে নিল। যদি মৃদুল আজ আসে, আগামীকাল আল্লাহ চাইলে পূর্ণার বিয়ে হবে। তারপর চলে যাবে শ্বশুরবাড়ি। এরপর আর কোনোদিন দেখা হবে নাকি পদ্মজা জানে না। সজ্ঞানেই পরিকল্পিতভাবে এসে যা করতে যাচ্ছে তাতে আবার দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আজ আর কালকের দিনটা শুধু পূর্ণার মতোই হোক। পূর্ণা পদ্মজাকে শাড়ি পরানো শেষে প্রশংসা করে বলল, কত সুন্দর লাগছে। আর তখন কি একটা মরা রঙের শাড়ি পরেছিলে, দেখতে খুব খারাপ লাগছিল। পদ্মজা কৌতূহল নিয়ে জানতে চাইল, আসলেই দেখতে খারাপ লাগছিল? পূর্ণা অসহায় চোখে তাকায়। সে কি করে বলবে তার আপাকে সবকিছুতেই ভালো দেখায়, কিন্তু সাদা রংটা যে অশুভ ইঙ্গিত দেয়। পূর্ণার মনের অবস্থা পদ্মজা যেন উপলব্ধি করতে পারে। সে পূর্ণাকে বিছানায় বসিয়ে আদর করে বলল, আজ আমার বোনকে খুব বেশি সুন্দর লাগছে। পূর্ণা লজ্জা পেল। পদ্মজা জানতে চাইল, কি খাবি? পূর্ণা আয়েশ করে বসে বলল, খাবো না, খেয়ে আসছি। ভাপা পিঠে খাবি? লুতু বুবু বানিয়েছে। না আপা, কিছুই খাবো না। পূর্ণা চাপা স্বরে ডাকল, আপা। পদ্মজা উৎসুক হয়ে তাকালো। পূর্ণা জিজ্ঞেস করল, বাড়ির মানুষদের কি অবস্থা? পদ্মজা উদাসীনভাবে উত্তর দিল, জানি না, খাওয়ার সময় শুধু দেখা হয়, তারাও কিছু বলে না, আমিও না। পূর্ণা প্রবল উৎসাহ নিয়ে জানতে চাইল, ওদের নিয়ে কি পরিকল্পনা করেছ? পদ্মজা তার পরিকল্পনা চেপে গেল। সে এড়িয়ে গিয়ে বলল, এখনো ভাবিনি, তুই তোর বিয়েতে মন দে। নামাজ রোজা কিন্তু কখনো ছাড়বি না, ভদ্রভাবে থাকবি, মাথা ঢেকে রাখবি সবসময়, আর অন্যায় করবি না, আর কখনো সহ্য করবি না, ঠিক আছে? পূর্ণা গর্ব করে বলল, আমি গত 2 দিন এক ওয়াক্ত নামাজও ছাগিনি, এখনও দুপুরের নামাজ পড়ে আসছি। পূর্ণা সন্তুষ্ট হয়ে বলল, এই তো ভালো মেয়ে, ভালো বউও হবে। পূর্ণার চোখ ভর্তি কাজল। ডাগর ডোগর চোখ দুটি কাজলের ছোঁয়াতে ফুটে আছে। সোজা সিথি করে লম্বা চুল বেনি করা, কানে 7 রঙের গোল আকৃতির দুল, গায়ের ওড়নায় পাথরের কাজ, হাতে ঝনঝন করছে কাঁচের চুড়ি। সত্যি খুব সুন্দর লাগছে। পদ্মজা মুগ্ধ হয়। সে পূর্ণার এক হাতের উল্টো পাশে চুমু দিয়ে মুগ্ধ হয়ে বলল, সত্যি আজ খুব বেশি সুন্দর লাগছে, নজর না লাগুক, মাশাআল্লাহ। পূর্ণা মনে মনে ভীষণ খুশি হয়। গড়গড় করে উগড়ে দেয় ভেতরের সব কথা, স্বপ্ন, আশা। তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে যেন বহু বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছে, বা একটা রঙিন ফড়িং বোতল থেকে মুক্ত হয়ে আকাশে উঠছে। পূর্ণাকে এত খুশি দেখে পদ্মজার মন প্রাণ জুড়িয়ে যায়। তার কোমল হৃদয়টা পূর্ণার মন খোলা হাসি দেখে খুশিতে কেঁদে ওঠে। সন্ধ্যার কিছুক্ষণ আগে পূর্ণা অন্দরমহল থেকে বের হয়। পদ্মজা মগাকে ডেকে পূর্ণাকে এগিয়ে দিতে আসতে বলল। পূর্ণা জেদ ধরে বলল, আমি একা যেতে পারবো আপা, সন্ধ্যা তো হয়নি। পূর্ণার জেদকে পদ্মজা পাত্তা দিল না, তাই পূর্ণা মগার সাথে যেতে রাজি হয়। পূর্ণা যাওয়ার আগে শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করে বলল, সকালেই আসব। পূর্ণা পদ্মজার দিকে মুখ তুলে তাকায়। সে আবেগজড়িত কণ্ঠে বলল, তোমার সুখই আমার সুখ আপা, তুমি আমার মা, তুমিই আমার ভালোবাসা। পূর্ণা কেন এত ভালোবাসে? পদ্মজার বুক ভরে যায়। সে পূর্ণার গাল ছুঁয়ে মমতা মাখানো স্বরে বলল, আম্মাকে তোর মাঝে খুঁজে পাই আমি। যখন শ্বশুরবাড়ি চলে যাবি, আমার মাও চলে যাবে। পূর্ণার কান্না পায়। সে আবার পদ্মজাকে জড়িয়ে ধরে। 2 বোনের বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। পদ্মজা বেলা দেখে তাড়া দিয়ে বলল, বাড়ি যা, সন্ধ্যা হয়ে যাবে। পূর্ণা আকুতি করে আবদার জানালো, আর একটু জড়িয়ে রাখি। পূর্ণার মায়াময় আবদার।
পদ্মজা কি বলবে খুঁজে পায় না। পূর্ণাকে বুকের সাথে শুধু চেপে ধরে রাখে। আকাশপানি চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার বোনটা যেন সুখী হয়। মৃদুলের ভালোবাসায় পূর্ণার জীবনটা যেন পূর্ণ হয়ে ওঠে। হাওলাদার বাড়ি থেকে 2 মিনিট দূরত্বে গিয়ে পূর্ণার মনে পড়ে সে মৃদুলের কথা আমিরকে বলেনি, এমনকি বিয়ের কথাও বলেনি। পদ্মজা আমিরকে কিছু বলবে না পূর্ণা জানে। এখন যদি সেও না বলে, কাল যদি আমির তাদের বাড়িতে না যায়। পূর্ণা হাঁটা থামিয়ে মগাকে হঠাৎ বলল, এখন বাড়ি যাব না, আমাকে আবার ও বাড়িতে যেতে হবে। মগা চিন্তিত হয়ে বলল, রাত হইয়া যাইব। পূর্ণা সিদ্ধান্ত জানিয়ে বলল, তুমি যাও, আমি আমির ভাইয়ার সাথে দেখা করব। মগা কান চুলকাতে চুলকাতে অজুহাত দেখিয়ে বলল, পরে আমি তোমারে দিয়াইতে পারতাম না, বাজারে যামু। পূর্ণা নির্দেশ দিয়ে বলল, তুমি বাজারে যাও, আমাকে ভাইয়া দিয়ে আসবে। মগা মেনে নিয়ে বলল, আচ্ছা তইলে আমি যাই। মগা বাজারের দিকে চলে যায়। পূর্ণা আবার হাওলাদার বাড়িতে আসে। হাওলাদার বাড়ির সুপারি গাছগুলো মৃদু বাতাসে দুলছে। বাতাস শীত বয়ে নিয়ে বেড়াচ্ছে। পূর্ণা তার ওড়না ভালো করে গায়ে জড়িয়ে নিল। আলোকঘরের আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। সন্ধ্যার আজানের সুর ভেসে আসে কানে। দিনের আলো বিদায় নিচ্ছে, ফিরে আসছে গাঢ় অন্ধকার। আলোকঘরের সবকটা ঘরে পূর্ণা আমিরকে খুঁজল। ধান রাখার ঘরে গিয়ে সে একটু ভয় পেয়েছিল বইকি। সেই ঘরে জানালা নেই, তাই ঘরটি অন্ধকারে ডুবেছিল। ঘরে প্রবেশ করতেই একটা কালো বিড়াল ঝাঁপিয়ে পড়ে মাটিতে। পূর্ণার বুক ছ্যাত করে ওঠে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। বুকে থুতু দিয়ে দ্রুত সে ঘর থেকে বের হয়ে আসে। প্রতিটি ঘরে আমিরকে খোঁজে, কিন্তু কোথাও আমিরকে পেল না। সে মনে মনে ভাবল, আমির কি অন্দরমহলে গেল নাকি? পূর্ণা যখন আলোকঘর থেকে বের হতে যাবে, তখন দেখল খলিল হাওলাদারের সাথে বোরকা পরা একটি মেয়ে। তারা দ্রুত হাঁটছে। মেয়েটির হাতে চাপাতি। পূর্ণার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যায়। শিরশির করে ওঠে বুকের ভেতরটা। খলিল চোরের মতো চারপাশ দেখছে আর হাঁটছে। পূর্ণা নিঃশ্বাস বন্ধ রেখে তাদের দিকে তাকিয়ে রইল। খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলে না গিয়ে অন্দরমহলের পেছনে যাচ্ছে। পূর্ণার মনে প্রশ্ন জাগে, তারা কি পাতাল ঘরে যাচ্ছে? সাথে মেয়েটি কে? খলিলের মতো খারাপ লোকের সাথে একটা মেয়ে জঙ্গলের দিকে কেন যাবে? মেয়েটির হাতে চাপাতিই বা কেন? পূর্ণার মাথায় প্রশ্নগুলো আসতেই সে উত্তেজিত হয়ে পড়ে। শিরদাঁড়া উঁচিয়ে আলোকঘর থেকে বের হল। একবার ভাবল পদ্মজাকে গিয়ে বলবে, কিন্তু তারপর ভাবল ততক্ষণে যদি মেয়েটি হারিয়ে যায়। মেয়েটির সম্পর্কে বোধহয় পদ্মজা জানে না, তাই তাকে বলেনি। মেয়েটি যদি পদ্মজার কোনো ক্ষতি করে বসে? কিছু করার আগে জানতে হবে মেয়েটি কে, এই বাড়ির সাথে তার কি সম্পর্ক। পূর্ণা বুকে থুতু দিয়ে খলিলের পিছু নিল। সে ঠোঁট টিপে সাবধানে এগিয়ে যায়। উত্তেজনায় তার হাত পা কাঁপছে, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, বারবার ঢোক গিলছে। ততক্ষণে আকাশ তার ঝাঁপি থেকে অন্ধকার নামিয়ে দিয়েছে পৃথিবীতে। কিছুক্ষণের মধ্যেই পুরো পৃথিবী গভীর অন্ধকারে ছেয়ে যাবে। পূর্ণা যত এগুচ্ছে তত কাঁপুনি বাড়ছে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। একবার ভাবল চলে যাবে, কিন্তু কৌতূহল তাকে জাপটে ধরে রেখেছে, তাই পিছু হটতে পারল না। চারপাশ নির্জন, ছমছমে। খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলের পেছনে চলে যেতেই পূর্ণা দৌড়ে শেষ মাথায় আসে। অন্দরমহলের দেয়ালে পিঠ ঠেকিয়ে সাবধানে জঙ্গলের দিকে উকি দেয়। খলিল বোরকা পরিহিত মেয়েটিকে নিয়ে জঙ্গলের মাথায় দাঁড়িয়ে আছেন। তিনি চারপাশে চোখ বুলিয়ে পাঞ্জাবির পকেট থেকে একটা চাবি বের করে মেয়েটির হাতে দিলেন। তারপর চাপা স্বরে কিছু বললেন। মেয়েটিও যেন কিছু বলল। পূর্ণা রাতের জঙ্গল ভয় পায়। একটু পর গাঢ় অন্ধকারে ছেয়ে যাবে চারপাশ। তার ভীতু মন কিছুতেই খলিলের পিছু পিছু জঙ্গলের ভেতর যেতে সায় দেবে না। তাই পূর্ণার বোকা মস্তিষ্ক বুদ্ধি করল সে দূর থেকে খলিলের উপর পাথর ছুঁড়ে মারবে। পাথর কে মেরেছে সেটা দেখার জন্য খলিলের সাথে মেয়েটিও তাকাবে, আর তখনই পূর্ণা মেয়েটির মুখ দেখে নেবে আর দৌড়ে পালাবে। যে ভাবনা সেই কাজ। পূর্ণা চারপাশে চোখ বুলিয়ে ছোট একটা পাথর কুড়িয়ে নিল, তারপর খলিলের উপর ছুঁড়ে মারল। পাথরটি সোজা খলিলের ঘাড়ের উপর পড়ল। খলিল চমকে তাকালেও মেয়েটি তাকায়নি। মেয়েটি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে। তার চুপচাপ থাকাটা বলে দেয় সে সাবধানী মানুষ, শত্রুর উদ্দেশ্য বোঝার ক্ষমতা আছে। পূর্ণার মুখ ফ্যাকাশে হয়ে যায়। খলিল পূর্ণার দিকে তেড়ে আসার আগে পূর্ণা ছুটে পালাতে উল্টো দিকে দৌড় দেয়, কিন্তু শেষ রক্ষে হল না। আচমকা সেখানে রিদওয়ান উপস্থিত হয়, জাপটে ধরে পূর্ণাকে। পূর্ণা চিৎকার দেওয়ার পূর্বে রিদওয়ান মুখ চেপে ধরল। মেয়েটি রিদওয়ানকে দেখে জঙ্গলের ভেতরে চলে যায়। খলিল রিদওয়ানের দিকে এগিয়ে আসেন।
পূর্ণা ছটপট করছে ছোটার জন্য, কিন্তু রিদওয়ানের বিশাল দেহের সাথে সে পারছে না। রিদওয়ান খাটুম মটুম করে তাকিয়ে চাপা স্বরে ধমক দিয়ে বলল, ওরে নিয়ে বাড়ির সামনে দিয়ে আসতে না করছিলাম না? বাড়িতে মানুষ নাই বলে এমন অসাবধান হবেন? খলিল কৈফিয়তে স্বরে বললেন, না পাইরা আইসি। রিদওয়ান আগুন চোখে জঙ্গলের দিকে তাকালো, তারপর নিজের গলার মাফলার দিয়ে পূর্ণার মুখ বেঁধে দিল আর খলিলের গলার মাফলার দিয়ে পা বাঁধল। পূর্ণার 2 হাত পিছনে নিয়ে শক্ত করে চেপে ধরল, তারপর জোর করে পূর্ণাকে জঙ্গলের ভেতর নিয়ে যায়। ভয়ে পূর্ণার বুক কাঁপছে, শরীর অবশ হয়ে আসছে, প্রাণপণে চেষ্টা করছে ছোটার জন্য। রিদওয়ান টেনে হিঁচড়ে পূর্ণাকে পাতাল ঘরের সামনে নিয়ে আসে। পূর্ণা চোখ ঘুরিয়ে দানবের মতো দাঁড়িয়ে থাকা বড় বড় গাছ দেখে শিউড়ে ওঠে, মুখ দিয়ে ধরনের শব্দ করতে থাকে। তখন একটা গর্ত থেকে মেয়েলি স্বর ভেসে আসল, চাবি কাজ করতেছে না। কণ্ঠস্বরটি পূর্ণার খুব বেশি পরিচিত মনে হয়। পূর্ণা উৎসুক হয়ে সেখানে তাকালো। খলিলের হাতে টর্চের আলোয় পাতালে যাওয়া সিঁড়ি চোখের সামনে দৃশ্যমান হয়। সেই দৃশ্য দেখে পূর্ণার পা থেকে মাথার তালু অবধি কেঁপে ওঠে। সে পাতালঘরের বর্ণনা পদ্মজার কাছে শুনেছে, কিন্তু এখন সরাসরি দেখছে। অনুভূতি ব্যাখ্যা করার মতো না, তার বুকের ভেতরে দামামা বেজে চলেছে। রিদওয়ান পূর্ণাকে টেনে হিঁচড়ে সিঁড়ি বেয়ে নিচে নামিয়ে আনে, পাতালঘরের প্রধান দরজার সামনে এসে দাঁড়ায়। মেয়েটির হাত থেকে চাবি নিয়ে খলিল দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু তিনিও পারলেন না। টর্চের আলো মেয়েটির পায়ের কাছে পড়ে আছে। পূর্ণা চোখ ছোট করে তাকিয়ে আছে মেয়েটির মুখ দেখার জন্য। মেয়েটির মুখ অন্ধকারে তলিয়ে আছে। খলিল হাত নাড়াচাড়া করাতে টর্চের আলো অস্থির হয়ে এদিক ওদিক ছুটছে। একসময় আলো মেয়েটির মুখের উপর পড়ল, আবার তাৎক্ষণিক সরেও গেল। চোখের পলকের গতিতে আলো সরে গেলেও পূর্ণা দেখে ফেলে মেয়েটির মুখ। পূর্ণার মনে হল আশেপাশে কোনো বজ্রপাত পড়ল মাত্র। তার চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে জোরে জোরে লাফাতে থাকল। রিদওয়ান পূর্ণাকে ঠেসে ধরে। পূর্ণা গোঙাতে শুরু করে। সে মেয়েটির উদ্দেশ্যে কিছু বলছে, কিন্তু মুখ বেঁধে রাখার জন্য কথাগুলো গোঙানোর মতো মনে হচ্ছে। রিদওয়ান পূর্ণাকে বিশ্রী কয়েকটা গালি দিয়ে খলিলকে রাগী স্বরে প্রশ্ন করল, এখনও খোলা হয়নি? খলিল হাওলাদার অসহায়ভাবে বললেন, চাবিটা কাম করে না। রিদওয়ান পূর্ণাকে খলিলের দিকে ঠেলে দিয়ে আদেশ দিল, আপনি এই মাগির হাত ধরেন, আমি দেখতেছি। খলিল পূর্ণার হাত ধরলেন। রিদওয়ান চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে। পূর্ণা মেয়েটির দিকে আগুন চোখে তাকিয়ে আছে। খলিল মেয়েটির উদ্দেশ্যে হুকুম দিয়ে বললেন, তোর ওড়না দে, এই ছেড়ির হাত বাঁধা লাগব। মেয়েটি তার মাথার ওড়না খুলে পূর্ণার হাত বাঁধার জন্য আসতেই খলিল পূর্ণার হাত ছেড়ে দিলেন। পূর্ণার সাথে সাথে তার 2 হাতে খামচে ধরল মেয়েটির 2 গাল। একটা গালিও দিল, কিন্তু সেই গালি স্পষ্ট উচ্চারণ হল না। খলিল পূর্ণাকে জোরে লাথি দিয়ে দূরে ছুঁড়ে ফেললেন। শুকনো পাটকাঠির মতো পূর্ণা এক লাথিতে মিয়ে গেল। শরীরের শক্তি কমে গেল। তারপর খলিল আর মেয়েটি মিলে পূর্ণার হাত শক্ত করে বাঁধল। পূর্ণার কোমর ব্যথায় টনটন করে উঠে, গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। রিদওয়ান চেষ্টা করেও চাবি কাজে লাগাতে পারল না। তীব্র রাগ নিয়ে সে বলল, দরজার চাবি এটা না। খলিল অবাক হয়ে বললেন, আমির তো এইটাই দিল। রিদওয়ানের মাথা গরম হয়ে যায়। সে ছুঁড়ে ফেলে চাবি, পা দিয়ে মেঝেতে লাথি দেয় কয়েকবার। তারপর 2 হাত তুলে নিজেকে শান্ত করার চেষ্টা করল। কয়েকবার শ্বাস নিল। তারপর পূর্ণার সামনে বসে খলিলের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ স্বরে প্রশ্ন করল, এই মেয়ের কোনো ব্যবস্থা করতে হবে আব্বা। খলিল জানতে চাইলেন, কি করবি? রিদওয়ান কিছু একটা চিন্তা করল। তারপর পূর্ণার মুখের বাঁধন খুলে দিয়ে পূর্ণাকে জিজ্ঞেস করল, আব্বার পিছু নিয়েছিলে কেন? কতটুকু জানো তুমি? পূর্ণা সর্বপ্রথমে মেয়েটির উদ্দেশ্যে থুথু ফেলল। তারপর রাগে কিড়মিড় করে রিদওয়ানকে ঘৃণা ভরে অভিশাপ দিয়ে বলল, জার্জের বাচ্চা, থুথু দেই তোর মুখে আর তোর বাপের মুখে। রিদওয়ান হাসল। দ্রুত গতিতে মেঝেতে পা ভাঁজ করে বসল। তারপর পূর্ণার মুখের উপর ঝুঁকে তুই তুকারে করে ব্যঙ্গ করে বলল, আমিরের মুখেও দিবি? পূর্ণার চোখের দৃষ্টি সরিয়ে নেয়। রিদওয়ান হাসি হাসি মুখ রেখে খলিলের দিকে তাকালো। সে কুরুচিপূর্ণ মন্তব্য করে বলল, কুমারী মেয়ের থুথুও মজা, কি বলেন আব্বা? খলিলের উত্তরের আশায় না থেকে রিদওয়ান পূর্ণার একদম মুখের কাছে এসে জোরে নিঃশ্বাস ফেলল। রিদওয়ানের উত্তপ্ত নিঃশ্বাসে পূর্ণার শরীর ঘৃণায় রি রি করে উঠল। রিদওয়ান এক হাতে ঠেসে ধরে পূর্ণার মুখ, তারপর পূর্ণার ঘাড়ের কাছে মুখ নিয়ে পূর্ণার গায়ের গন্ধ শোখে। তাকে উন্মাদের মতো দেখাচ্ছে। পূর্ণার জান বেরিয়ে যাওয়ার জোগাড়। রিদওয়ানের ভারী দেহের ভরে তার শরীরের হাড্ডি বিষিয়ে উঠছে। একটুও নড়তে পারছে না। চোখ ফেটে জল পড়ছে। রিদওয়ান পূর্ণার জামার পিঠের চেন খুলে পূর্ণার ঘাড়ে চুমু দিল। সাথে সাথে ঘৃণায় পূর্ণা চোখ বন্ধ করে ফেলে। তখন চোখের সামনে ছবির মতন ধরা দেয় মৃদুলের মুখটা।
কোথায় সে? সে কি এসেছে? সে কি অনুভব করছে তার প্রিয়তমা এক হায়নার শিকার হয়েছে? পূর্ণার মনটা হু হু করে কেঁদে ওঠে। ভেতরে ভেতরে সে আর্তনাদ করে ডাকল তার দ্বিতীয় মাকে, যাকে সে আপা বলে ডাকে। রিদওয়ান পূর্ণার মুখ ছেড়ে চট করে উঠে দাঁড়াল। গায়ের কাপড় খুলতে খুলতে খলিলকে প্রশ্ন করল, দেখবেন নাকি যাবেন? খলিল পাংশুটে স্বরে সন্দেহ প্রকাশ করলেন, কোনো ভেজাল হইব তো? রিদওয়ান জানতে চাইল, কিসের ভেজাল? খলিল ভয় দেখিয়ে বললেন, আমির যদি জানে? রিদওয়ান উত্তেজিত হয়ে উত্তর দিল, কি বলবে ও? বউয়ের প্রতি মায়া দেখায় না হয় বুঝলাম, শালিরে দিয়ে কি দরকার ওর? আর যা নিয়ম তাই হচ্ছে আব্বা। পূর্ণা যখন সব জেনে গেছে ওর বাঁচার অধিকার নেই। রিদওয়ান কথা শেষ করে পূর্ণার দিকে ঝুঁকল। পূর্ণা জোরে কেঁদে উঠল। সে চিৎকার করে মেয়েটির উদ্দেশ্যে আকুতি করে বলল, ভাবি বাঁচাও, দোহাই লাগে, কিছু করো। রিদওয়ান ফিক করে হেসে ফেলল। পূর্ণা আরও ঘাবড়ে যায়। সে আবার আকুতি করে মেয়েটিকে বলল, ভাবি এভাবে চুপ থেকো না, আল্লাহ সইবে না। রিদওয়ান পূর্ণার দুই গাল টিপে ধরে জিভ দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে গাঢ় স্বরে বলল, তোদের মাচুব বললে তোদের ঘেন্না হয়, আর আসমানিকে মাচুব বললেও খুশি হয়। সাহায্য চাওয়ারও মানুষ পাইলি না। খলিল ব্যাপারটা উপভোগ করছেন। তিনি হেসে আসমানিকে বললেন, যখন ছেঁড়া ছিলাম রিদুর মতো আছিলাম, যে ছেড়ি একবার আমার হাতে পড়ছে কাইন্দা বাপ ডাকছে, ডরায় মুইতে দিছে। খলিল কথা শেষ করে হেসে ফেললেন। তার হাসির শব্দ ফ্যাচ ফ্যাচে, খুবই বিশ্রী। আসমানি মৃদু হেসে আবার চুপসে গেল। পাতাল ঘরের দরজা না খোলাতে সে চিন্তিত। আবার রিদওয়ান এতটাই উত্তেজিত যে দরজার সামনে ফাঁকা জায়গায় তার খেল দেখানো শুরু করেছে। দরজা খোলার নাম গন্ধ নেই, চিন্তাও নেই। খলিল এক হাতে আসমানিকে জড়িয়ে ধরে একটু দূরে গিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালেন। তারপর আমুদে গলায় প্রশ্ন করলেন, আমার রাজকন্যের মন খারাপ ক্যারে? রিদওয়ান পূর্ণার বুকের উপর থাবা দিতেই পূর্ণা আর্তনাদ করে উঠল, আম্মা, আপা। রিদওয়ান পূর্ণার বুকের উপর বসে পূর্ণার মুখ চেপে ধরে কিড়মিড় করে চাপা স্বরে ধমক দিল, চুপ, একদম চুপ। পূর্ণা স্পষ্ট টের পাচ্ছে তার পৃথিবী বিকট শব্দ তুলে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ওই তো মৃদুল দাঁড়িয়ে আছে, তার হাতে লাল বিনারুশি। পূর্ণা চিৎকার করে মৃদুলকে ডাকল, কিন্তু মৃদুল আসলো না। সে কেন বাঁচাতে আসছে না? কেন আসছে না? মৃদুল হঠাৎ করেই কাঁদতে থাকল। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। তারপর চোখের পলকে সে উধাও হয়ে যায়। পূর্ণার শরীর কেঁপে ওঠে, যন্ত্রণায় কাতরাতে থাকে। নিজেকে বুঝায় তার আপা আসবে, আসবেই। পূর্ণার চোখের পর্দায় পদ্মজার আগমন ঘটে। পদ্মজা আসছে, হ্যাঁ আসছে, হাতে রামদা নিয়ে দৌড়ে আসছে। তার চোখের দৃষ্টিতে আগুন। শক্তিশালী বাতাস তাকে আটকানোর চেষ্টা করছে, তার চুলগুলোকে উড়িয়ে নেয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সব কিছু ছাড়িয়ে সে ছুটে আসছে। এক কোপে সব জানোয়ারের মাথা শরীর থেকে আলাদা করে দিতে সে আসছে, কিন্তু দেরি করছে আসতে, ভীষণ দেরি করছে। পূর্ণা শব্দ করে নিঃশ্বাস ছেড়ে চোখ বুজল। নিষ্ঠুর মাটি নীরব থেকে দেখে পূর্ণার সতীত্ব হরণ। সময়ের ব্যবধানে বেহুশ হয়ে যায় পূর্ণা। বাপ বেটা মিলে পরপর 2 বার ধর্ষণ করে। পূর্ণার গলা তৃষ্ণায় চৌচির, প্রাণ ভ্রমর যাই। চোখ দুটি নিভু নিভু। রিদওয়ান দূরে দাঁড়িয়ে আর মোড়া বাংছে। খলিল ও আসমানি মিলে পূর্ণার গলায় রুশি টেনে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার সময় পূর্ণা হাত পা দাঁপিয়ে কাতরায়, আস্তে আস্তে হারিয়ে যায় নিস্তব্ধ প্রগাঢ় অন্ধকারাচ্ছন্ন জগতে। মাথার উপর দিয়ে একঝাঁক পাখি উড়ে যেতেই গাছের পাতাগুলো নড়ে চড়ে ওঠে। রিদওয়ান চমকে সেদিকে তাকাল। আকাশের অর্ধবৃত্ত চাঁদটি দেখা যাচ্ছে। চাঁদের আলোতে রিদওয়ান আবিষ্কার করল সে প্রচণ্ড শীতেও ঘামছে। তার পায়ের কাছে পড়ে আছে পূর্ণার লাশ। অন্ধকার, ছমছমে পরিবেশ। শেয়ালের ডাক শোনা যাচ্ছে। রিদওয়ান প্যান্টের পকেট খুঁজে বিড়ি আর দিয়াশলাই বের করল। পূর্ণাকে হত্যার পর যখন ভাবল অন্য মেয়েগুলোর মতো চাপাতি দিয়ে কুপিয়ে পূর্ণার লাশ নদীতে ভাসিয়ে দিবে, তখন খলিল ওপর থেকে দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে চাপা স্বরে সতর্ক করে বললেন, কে জানি আইতাছে, মনে কয় আমির। হন রিদু, এইবার আমির তোর ওপরে চেতলে আমি কিচ্ছু করতে পারতাম না, ভাইজানেও করব না। ভাইজানে আমারে আগেই কইছে।
খলিল হাওলাদার অন্দরমহলে যাচ্ছিলেন। পাতাল ছেড়ে একটু সামনে এগোতেই চোখে পড়ে কে যেন টর্চ নিয়ে এদিকে আসছে। তিনি আন্দাজ করেছেন অজ্ঞাত লোকটি আমির। তারপরই দৌড়ে আসেন। খলিলের মুখে আমির নামটা শুনতেই রিদওয়ানের বুকের ভেতর ভয় জেঁকে বসে। রিদওয়ান আমিরকে ভয় পেতে চায় না, তবুও ভয় তাকে ছাড়ে না। ভয় পাওয়ার কিছু কারণও রয়েছে। প্রথমত, পারিজার হত্যার ব্যাপারে আমির সব জানে। রিদওয়ান টের পায় আমিরের মনে এই হত্যা নিয়ে ক্ষোভ রয়ে গেছে। দ্বিতীয়ত, এই পাপের জগতের জন্য পদ্মজার সাথে তার বিচ্ছেদ হয়েছে। সে এখন বিচ্ছেদের আগুনে পুড়ছে, জ্বলন্ত কয়লা হয়ে আছে। এখন যদি শোনে পূর্ণাকে এভাবে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, জ্বলন্ত কয়লা নিজের শক্তিকে আগুন তৈরি করে তার ওপর ঝাঁপিয়ে পড়বে। রিদওয়ান পূর্ণাকে ধর্ষণের আগে যদিও বলেছিল আমির শালির জন্য কিছুই করবে না, কিন্তু রিদওয়ান এখন বুঝতে পারছে সে তখন উত্তেজিত হয়ে ভুল কথা বলেছে। শালির জন্য কিছু না করুক, শালির মৃত্যু আগুনে ঘি ঢালার মতো কাজ করবে। পূর্ণা পদ্মজার জীবন, আর পদ্মজা আমিরের প্রাণ ভোমরা। সংযোগ তো আছেই, কিছুতেই ঝুঁকি নেওয়া যাবে না। রিদওয়ান খলিল ও আসমানিকে নিঃশ্বাসের গতিতে ফিসফিসিয়ে নির্দেশ দিল, তোমরা এখানে থাকো, দড়িটা ওই চিপায় লুকিয়ে রাখো। আমি যে এখানে ছিলাম আমির যেন জানতে না পারে। রিদওয়ান পূর্ণার লাশ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে, তারপর দ্রুত ঘন ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। ঝোপঝাড়ে কেউ থাকলেও সেটাও টের পেয়ে যায় আমির। এই ক্ষমতা সে কোথায় পেয়েছে রিদওয়ানের জানা নেই, তবে আমিরের কাছে শুনেছে আমির লুকিয়ে থাকা মানুষটির নিঃশ্বাস ও তাকিয়ে থাকাটা অনুভব করতে পারে। তাই রিদওয়ান চোখ বুজে নিঃশ্বাস বন্ধ করে ঘাপটি মেরে বসে থাকে। আমির পাতালে ঢুকল। খলিল সিঁড়ির দিকে টর্চ ধরলেন। মুখে টর্চের তীব্র আলো পড়তেই আমির কপাল কুঁচকে 2 হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখে অস্ফুট বিরক্তিসূচক শব্দ করল। খলিল হেসে আমোদে কণ্ঠে অভিনয় করে বললেন, বাবু আইশেষ নাকি? আমির চোখ ছোট ছোট করে ধমকের স্বরে প্রশ্ন করল, আর এভাবে মুখের উপর টর্চ ধরে রাখছেন কেন? খলিল টর্চের আলো দ্রুত অন্যদিকে সরিয়ে দিয়েন। আমির তার হাতের চাবি খলিলের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে চাবি। খলিল চাবি হাতে নিয়ে কৃতজ্ঞতার ভান করে বললেন, কোন সময় থাইকা খাড়াইয়া আসি, চাবি লইয়া আইয়া ভালা করছো আব্বা। আমির সন্দেহ নিয়ে জানতে চাইল, আনতে গেলেন না কেন? আমি অন্দরমহলেই ছিলাম। খলিল আমটা আমতা করে বললেন, এই তো অহন যাইতে চাইছিলাম। আমির টর্চ আসমানির মুখের উপর ধরে কঠিন স্বরে প্রশ্ন করল, তোর এই সময় এখানে কি? আসমানি তার বোরকা খুলতে খুলতে স্বাভাবিকভাবে মিথ্যে বলল, রিদওয়ানে ডাকছে। রিদওয়ান কোথায়? জানি না, আমারে আইতে কইয়া নিজের আওয়ার নাম নাই। না আইলেও সমস্যা নাই, তুমি আইসো চলব। আসমানি লম্বা করে হাসল। খলিল বা আসমানি কারো চোখে মুখে একটু আগে ঘটে যাওয়া ঘটনার বিন্দুমাত্র ছাপ নেই। আমির আসমানির নোংরা অঙ্গভঙ্গি দেখে হাসল। আসমানির সামনে সে যতবার আসে ততবার আসমানি বিভিন্নভাবে তাকে আকৃষ্ট করার চেষ্টা করে। আমির আসমানির খুব কাছে গিয়ে দাঁড়াল, চাপা স্বরে ঘৃণাভরে বলল, খোদার কসম, তোর মতো বেশ্যা দুটো দেখিনি। আমিরের অপমানজনক কথা আসমানি গায়ে লাগাতো দূরের কথা কানেই ঢোকায়নি। খলিল দরজা খুললেন। 3 জন একসাথে ভেতরে প্রবেশ করল। দরজা লাগানোর সময় আমির তার টর্চের আলোতে মেঝেতে একটা নুপুর দেখতে পেল। সে ভ্রুকুটি করে এগিয়ে আসে, হাতে নুপুরটি তুলে নেয়। আসমানি পিছন থেকে তড়িগড়ি করে দাবি করল, আমার নুপুর। এই মুহূর্তে রিদওয়ান ঝোপঝাড়ের পাশে দাঁড়িয়ে আছে। ভাবছে লাশটার কি করা যায়। পাতালে তো এখন ঢোকা যাবে না, সেখানে আমির আছে। অন্দরমহল থেকে রামদা আর বস্তা নিয়ে অন্দরমহলে যাওয়া যায়, তারপর জঙ্গলের পিছনের ভাঙা দেয়াল টপকে ঘাটে চলে গেলেই নিশ্চিত। ঘাটে তাদের ট্রলার আছে, একবার ট্রলারে উঠতে পারলে পূর্ণার লাশ আর কেউ পাবে না। রিদওয়ালার হাতের বিড়ি ফেলে পূর্ণার লাশ রেখে দ্রুত অন্দরমহলে যায়। পূর্ণার ফ্যাকাশে মুখের উপর একটা জোনাকি পোকা বসে। জোনাকি পোকার জ্বলে জ্বলে আবার নিভে যাওয়া আলোয় পূর্ণার মুখটা আরও ভীষণ অসহায় দেখাচ্ছে, বুক মোচড় দিয়ে ওঠার মতো। পূর্ণার 2 হাত নিস্তেজ হয়ে ঘাসে পড়ে আছে। সারা জনমের জন্য সে ঘুমিয়ে পড়েছে। এই পৃথিবীর বুকে তার 21 বছরেরই জীবন ছিল।
কি হতো যদি আরও কয়েকটা দিন সে বাঁচতে পারত।